ক্লাস শেষে অভিষেক হুর আর নীলাশাকে বলে গেল যেন তারা ছুটির পর তার সাথে দেখা করে। হুর আর নীলাশার ক্লাস শেষ। হুর আর নীলাশা অভিষেক স্যারের সাথে দেখা করতে গেল। হুর আর নীলাশা বাইরে দাঁড়িয়ে আছে। হুর নক করলো। হুর, স্যার আসবো? অভিষেক, ইয়েস কাম। হুর আর নীলাশা ভিতরে গেল। অভিষেক, তোমাদের জন্য ওয়েট করছিলাম, বসো। হুর আর নীলাশা বসলো। অভিষেক, তোমাদের দুজনের রেজাল্ট এবার খুব বাজে এসেছে, তোমাদের প্যারেন্টসের নাম্বারটা দাও আমায়। নীলাশা আর হুর দুজনের একবার হা করে তাকিয়ে আবার স্যারের দিকে তাকালো। নীলাশা, স্যার প্লিজ প্লিজ এমন করবেন না, আমরা ফেঁসে যাব। এরপর থেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করব, কথা দিচ্ছি। আর আপনাকে ফাঁকি মানে আপনার ক্লাস ফাঁকি দিব না। অভিষেক, সেটার সুযোগও আর আমি তোমায় দিব না, অনেক দিয়ে ফেলেছি। কি দেওয়া নেওয়ার কথা এত হচ্ছে স্যার? লামিম এন্ট্রি নেয় ওদের কথার মাঝি। হুর আর নীলাশা চমকে উঠে লামিমের গলা শুনে অভিষেকও খানিকটা স্তব্ধ হয়। অভিষেক, কে আপনি? হুর, আমার ভাইয়া। অভিষেক, ও আচ্ছা। জোরপূর্বক খানিকটা হেসে, আসলে আমি ওদের পড়ার টপিক নিয়ে কথা বলছিলাম। লামিম, পড়ার টপিক নিয়ে কথা ক্লাসে হবে, এখানে কেন? লামিম আর কিছু বলতে পারছে না। আসলে সে বিষয়টা হঠাৎ পরিকল্পনা মাফিক না হওয়ার ঘাবড়ে গেছে। লামিম দুহাতে হুর আর নীলাশার কাঁধ ধরে বেরিয়ে যায়। কিরে হুরজান, নীলা, তোদের হলো? আর কত সময় লাগবে তোদের রেডি হতে? এই তো ভাইয়া, আমি রেডি। হুর, আর আমিও। নীলাশা, চল তাহলে এবার। সবাইকে বিদায় জানিয়ে হুর, নীলাশা আর লামিম রওনা হবে। তখনই লামিমের কল আসলো। লামিম, কি? এটা কিভাবে হলো? আমি এখনই আসছি আব্বু। হুরজান, নীলা, সরি, আমি যেতে পারবো না, কাজ আছে, আমার অফিসে যেতে হবে। লামহা, কি হয়েছে? লামিম, মা, এখন বলার সময় নেই, আমি আসছি। রুজিনা, আরে বাবা সাবধানে যা। রুহানি, দাঁড়া, তোরা এত টেনশন করিস না, আমি দেখছি কি হয়েছে। হুর আর নীলাশা রেগে ওপরে চলে গেল। নীলাশা, ধুর বাল, এতক্ষণ সময় নিয়ে রেডি হলাম আর শেষে কিনা যেতেই পারলাম না। হুর, নীলাশা, শুধু অন্য সময় হলে অতীত বর্তমান সব তুলে বাড়ি মাথায় তুলতি, আর এখন শুধু হুর, নীলাশা, সত্যি করে বল তোর কি হয়েছে? কিছুদিন যাবৎ তোর যেন কিছুতে ইন্টারেস্ট নাই, কোথায় যেন হারিয়ে যাস। হুর, কিছু না, ব্যাস এমনি। আচ্ছা, নীলভাইকে তো আজ একবারও দেখলাম না। নীলাশা, কেন, তুই জানিস না নীলভাই ট্যুরে গেছে, কবে ফিরবে তাও ঠিক নেই। হুর, ও, রাত্রি প্রায় 1টা বাজে। হুরের চোখে ঘুম নেই, সে তার রুমে হাঁটাহাঁটি করছে। এরই মাঝে হুর নিজের রুমের জানলার দিকে তাকিয়ে বিরক্ত হলো। তার শখের খোলা জানলা আর নেই। নীলাশা আর হুরের রুমের জানলার গ্রিল লাগিয়েছে। কারণটা হুরের অজানা। নীলকে 1 কাপ কফি বানিয়ে দেওয়ার জন্য প্রতি রাতে হুরকে অপেক্ষা করতে হয়, যেটা এখন হুরের অভ্যাসে পরিণত হয়ে গেছে। হয়তোবা হুরের এই অভ্যাসের কারণেই আজ তার ঘুম আসছে না কিছুতেই। কিছুদিন পরে নীলের বিয়ে, তার মানে হুরকে আর নীলের জন্য অপেক্ষা করতে হবে না। আজকাল মাঝে মাঝেই তার মাথায় এমন আজগুবি চিন্তা ঘুরে, কিন্তু হুর খুশি হওয়ার বদলে যেন বিরক্ত হয়।
কাল রাতে আমি মন স্থির করেছি আমি নীল ভাইয়ের থেকে দূরে থাকব। কিন্তু কথাটা যতবার ভাবছি ততবারই যেন আমার মস্তিষ্ক সায় দিয়েও মনটা ব্যথা পাচ্ছে। অনুভূতিরা যন্ত্রণা দিয়ে কুরে কুরে খাচ্ছে আমায় নীল ভাই। কেন কেন এমনটা হচ্ছে নীল ভাই? হুরের শ্বাস বেড়ে গেল। সে রেগে সামনে থাকা পানি ভর্তি কাচের গ্লাসটা পড়ে ফেলে দিল এক হাতের ঝটকায়। গ্লাসটা রিন শব্দ হয়ে ভেঙে গুঁড়িয়ে পড়ল। কাচের ছোট বড় ভেজা মিশ্রণের টুকরো। সূক্ষ্ম চোখে তাকিয়ে দেখলো, তার মানে খানিকটা চাপা তোলপাড় শুরু হলো। এগুলো যেন শুধুই কাচের টুকরো নয়, কোনো আগামনী বার্তা। একটা টুকরো আলতো হাতে তুললো। হাতে নেওয়ার সাথে সাথে আঙুলের ডগা দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। রাত্রি আঁধারে কত না বলা কথাদের ও যেন বুলিয়ে ফুটে, আবার কখনো বা তারা নিশ্চুপ হয়ে যায়। রাত্রিগুলো কারো কাছে আরামদায়ক, আবার কারো কাছে যন্ত্রণাদায়ক, কারো কাছে মধুর, আবার কারো কাছে তিক্ত। প্রতিদিনের মতো গভীর রহস্যময় আঁধার রাত্রিকে পাড়ি দিয়ে আজ আবার ও ধ্বনিতে এক শুভ সকালের সূচনা। সরকার বাড়িতে নিত্যদিনের মতোই আমেজ, তবে নীলার্দ নেই। বিকেলে রক্তিম, নীলাশা আর কলিকে নিয়ে ঘুরতে বের হলো। রাত 11টা। নীলাশার ঘুম আসছিল না, তাই সে মোবাইল চালাচ্ছিল। কেউ তার রুমে খটখট আওয়াজে নক করছিল। নীলাশা বাইরে বেরোলো। নীলাশা, লামিম ভাই তুমি এত রাতে এখানে? লামিম, কেন? অভিষেক স্যারকে আশা করছিলি? নীলাশা, মানে? লামিম রুমের ভেতরে ঢুকে নীলাশার গলা চেপে ধরল। গলা চেপে ধরে পিছতে পিছতে দেয়ালের সাথে চেপে ধরল নীলাশাকে। লামিম, একদম নাটক করবি না আমার সাথে। তোর সাথে ওই অভিষেকের যদি কিছু নাই থাকে, তাহলে ছেলেটা তোর জন্য বিয়ের প্রস্তাব কিভাবে পাঠায়? নীলাশার দম আটকে আসতে লাগলো। একটু শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগলো। লামিম নীলাশাকে ছেড়ে দিল। নীলাশা ঘন ঘন শ্বাস নিতে লাগলো। লামিম, একটা কথা স্পষ্টভাবে মাথায় রাখবি, সবসময় কলেজে তোকে পড়াশোনার জন্য পাঠানো হয়, প্রার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য নয়। এরপরে যদি এমন কিছু হয়, তাহলে পা কেটে বাড়িতেই বসিয়ে রাখবো। লামিম চলে গেল নীলাশার রুম থেকে। কেটে গেল মাঝে 15 দিন। প্রতি রাতের মতো আজও হাঁটাহাঁটি করছে তার রুমে। তখনই গাড়ির হর্ন পেয়ে জানালার ধারে যায়। নীল ভাই কথাটা উচ্চারণের সাথে সাথেই তার মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। তার সত্য না চাওয়া সত্ত্বেও নীলের দিকে তাকিয়ে রইল, বাট নীল একবারও তাকালো না। নীল ক্লান্ত পায়ে হেঁটে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে নীল দরজা বন্ধ করে দিল। খুব যত্ন কফি বানিয়ে নিয়ে গেল, কিন্তু নীলের রুমের দরজা বন্ধ। বার কয়েক ধাক্কালো, নীল দরজা খুলল না। তবুও দরজার সামনে দাঁড়িয়ে রইল রক্তিম। পরি, কপিটা বরং আমায় দে, বড্ড প্রয়োজন বোধ করছি। রক্তিম পেছন থেকে বলে উঠল। রক্তিম হুরের হাত থেকে কপিটা নিল। রক্তিম, যা ঘুমিয়ে পর, অনেক রাত হয়েছে। আর দাঁড়ালো না, চলে গেল। রক্তিম হুরের যাওয়ার দিকে তাকিয়ে কপিতে চুমুক বসানোর আগেই নীল দরজা খুলে কপির মগটা ছিনিয়ে নিল। রক্তিম, আরে আস্তে ভাই, কফি গরম, আমার হাতটা পুড়ে যাবে। আর কফিটা খাওয়ার যখন এতই শখ, তাহলে এতক্ষণ বের হচ্ছিলে না কেন? নীল, তখন মুড ছিল না, কিন্তু এখন আমার মুড চেঞ্জ হয়েছে। রক্তিম, আরে ভাই, কনফার্ম করে তো আসবে, কাউকে কিছু না বলে চলে গেলে, আবার চলেও আসলে। নীল,
এখন এত উত্তর দেওয়ার আমার মুড নেই, তুই যেতে পারিস। নীল দরজা বন্ধ করে চলে গেল। সকালবেলা বাড়ির 3 গিন্নি রান্না করছে, তবে আজ নীলের পছন্দের আইটেমগুলো রান্না করা হচ্ছে। এতদিন পর ছেলেটা বাসায় ফিরলো। চারুলতা সোফায় বসে পান চিবাচ্ছে আর টিভি দেখছে। একটু পর নীলাশা, হুড়কলি ওরা এসে দাদির পাশে বসলো। চারুলতা তার নাতনিদের সাথে গল্পগুজব করা শুরু করে দিল। রান্নাও শেষ। রুহানি, লামিহা, রুজিনা টেবিলের খাবার সাজাচ্ছে। মেয়েটাও সাহায্য করছে। চারুলতা কুলি করে আসলো খাবার খেতে। ডাইনিং টেবিলে সবাই খেতে বসছে। নাহিদ সরকার, নীল রাতে কখন ফিরেছ? কাউকে ইনফর্ম করে আসলে না কেন? নিজের ইচ্ছে মতো চলো। আমি যে তোমার বাবা, তোমাকে কি কখনো কিছু বলার প্রয়োজন বোধ করো না? হায়দার, আহ ভাই থাক এসব কথা এখন। কমল, তো নীল কেমন কাটলো দিনগুলো? নীল, ভালো চাচু। সকলে খাওয়া শেষে অফিস বের হয়ে গেল। নীল আজ অফিসে যাবে না, তাই বাসায়। হুর আর নীলাশা কলেজে যাওয়ার জন্য বের হবে, তখনই তুবা আসলো। নীলের বাড়ি আসার খবর শুনে তুবাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল। কেন জান এটা একদমই সহ্য হচ্ছে না হুরের। নীলাশা, হুর চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হুর, না আমি যাব না, শরীরটা ভালো লাগছে না। লামহা, কেন তোর আবার হঠাৎ করে কি হলো? হুর, মা আসলে আমার মাথা ব্যথা করছে। হুর নিজের রুমে চলে গেল। নীলাশা, মা হুর না গেলে আমিও যাব না। আর ভাবিও তো এসেছে। হুর পানি খাওয়ার জন্য নিচে নামলো। রুহানি, হুর কফি দুটো নীল আর তুবাকে দিয়ায় নীলের রুমে। নীল আর তুবা ভীষণ কাছাকাছি বসে আছে সোফায়। তুবা, নীল ভীষণ ভালোবাসি তোমায়। তোমায় কাছে পেতে ইচ্ছে করে সব সময়। জাস্ট একবার, প্লিজ একবার কিস মি। হুর হঠাৎ করে নক না করেই রুমে ঢুকে পড়ে। এতে বিরক্ত হয় তুবা, কিন্তু জোরপূর্বক মুখে লজ্জা লজ্জা ভাব আনে। হুর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে কপি দিয়ে বেরিয়ে যায়। তুবা, নীল, তো যেটা বলছিলাম। নীল, গেট আউট। তুবা, উফ। নীল, গেট আউট অফ মাই রুম। নীল চিৎকার করে বলল। তুবা অপমানিত বোধ করলো, তবে রুম থেকে চলে গেল। নীল ঘরের দরজা বন্ধ করে দিল। নীল, রাবিশ। তুবা বেরিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পিছন থেকে রুহানি ডাকলো। রুহানি, তুবা মা আমার, এভাবে চলে যেও না। জানোই তো আমার ছেলেটা এরকম, একটু অন্যরকম সবার চেয়ে। তুবা কারো কোনো কথা না শুনে চলে গেল। গাড়িতে বসে তুবা, এত চেষ্টার পরও নীলের কাছাকাছি যেতে পারলাম না শুধুমাত্র ওই হুরের কারণে। ওই মেয়েকে তো আমি এজন্য উচিত শিক্ষা দেব। নীল, তুমি আজকে যেটা আমার সাথে করলে সেটা একদম ঠিক করনি। বিয়ে তো তোমার এই তুবাকেই করতে হবে। যত চেষ্টা করো না কেন, তুমি এই তুবার ভালোবাসার জালে ফাঁসতেই হবে। বেবি, জাস্ট ওয়েট। হুর নিজের চোখের এক ফোঁটা পানি মুছে জেদি গলায় বলল, অনেক হয়েছে নীল ভাই, ব্যাস অনেক হয়ে গেছে। আমি আর শেষরামি করব না। আমার তোমাকে চাই না। তুমি যদি সবটা ভুলে এগিয়ে যেতে পারো তো আমি কেন পারবো না। আজ থেকে আমার জীবনে তোমার আর কোনো জায়গা নেই। ভাই ভাই, এটা ঠিক না। তুই বলেছিলি আমাদের লং ড্রাইভে নিয়ে যাবি, কিন্তু এখন তো দেখছি তুই আমাদের সোজা কবরস্থানে নিয়ে যাওয়ার প্ল্যান আছিস। সাফিন, নীল তবুও থামছে না। হাওয়ার বেগে গাড়ি চালাচ্ছে। অনুপম, ব্রো থাম প্লিজ। সাফিন, তো তাও সিঙ্গেল, কিন্তু আমি আমার
যে এতগুলো ললিপপের মতো মিষ্টি গার্লফ্রেন্ড আছে তাদের কি হবে? বেচারিগুলো তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। শাফিন ভাই থাম, আমার ভবিষ্যৎ বউটার সাথে এমন অবিচার করিস না, আল্লাহর গজব পড়বে তোর উপর। গাড়ির স্পিড আরো বেড়ে গেল। শাফিন: অনুপম বেশি বলে ফেললাম কি? অনুপম: শাফিন সামনে দেখ, একটা ট্রেক আসছে, নীল বামে যা। নীল কোনো কথাই শুনছে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুপম আর শাফিন একসাথে জোরে জোরে পড়তে থাকলো। নীল অবশেষে শেষ সময় গাড়িটা সরিয়ে নিল। কেটে গেছে মাঝে আরো কিছুদিন। হুর এখন আর আগের মতো নীলের জন্য পাগলামি করে না। নিজের লাইফ নিয়ে সে ভীষণ ব্যস্ত। নীলকে এক কাপ কফি বানিয়ে দেওয়ার জন্য আর রাত জেগে বসে থাকে না। নীলও হুরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে না। দুজনে দুজনকে না চেনার মতো করে চলছে। রাত 12:30। অনুপম: আচ্ছা নীল, তুই এভাবে হুরকে ইগনোর কেন করছিস? নীল সিগারেট এক টান দিল। অরেঞ্জ ঠোঁট জোড়া থেকে সিগারেটটা হাতের দু আঙুলের ভেতর চেপে নিচে নামালো। মুখ থেকে শ্বাস ছেড়ে ধোঁয়া বের করলো নীল। আমার খোদা জানে, ওর চেয়ে আর কোনো বড় নেশা আমার হৃদয়ে স্পর্শ করতে পারেনি। ওকেও বুঝতে হবে, অনুভব করতে হবে আমার হৃদয়কে। আমার নেশায় ওকেও আকর্ষ হতে হবে। আমার আশেপাশে কোনো নারীকে যদি ওর সহ্য না হয় তাহলে ও কি পারবে সারা জীবনের জন্য আমি কোনো নারীর অধিকারে পরিণত হব এটা মানতে? ডিসিশনটা ওকেই নিতে হবে। রাত গভীর হয়েছে। নীল বাসায় ফিরল। বাসায় ফিরতে ডাইনিং রুমে দেখা মিলল মা রুহানিকে। আজকাল উনি ছেলের জন্য অপেক্ষা করেন। নীল ঘড়িতে টাইম দেখলো, রাত 1:45। নীল: কি ব্যাপার মা, এখনো জেগে আছো কেন? না করেছি না, একদিন রাত জাগতে হবে না আমার জন্য। আমি খেয়ে এসেছি, তুমি ঘুমিয়ে পড়ো। রুহানি: নাটক না করে ভাত বাড়ছি, খেয়ে যা। নীল কোনো উত্তর না দিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। রুহানিও বুঝে গেল তার ছেলে ঘুমিয়ে পড়ছে, তাই নিজের রুমের দিকে রওনা দিল। তবে তার চোখে এক ফোঁটা পানি চিকচিক করে উঠল। আজ শুক্রবার। খাবার টেবিলে সবাই বসে নাস্তা করছে। নীল আর হুর সামনাসামনি বসা। খেতে খেতে হুর বিষম খেলো। নীল আর রক্তিম দুজনেই পানি এগিয়ে দিল। হুর রক্তিমের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেলো। নীল হুরের দিকে এগিয়ে দেওয়া পানির গ্লাসটা থেকে নিজেই ডকডক আওয়াজে তুলে পানি খেয়ে নিজের রুমে চলে গেল। নীলাশা: হুর হুর নিচে চল, তুবা ভাবি এসেছে। হুর: তোর ভাবি এসেছে তো আমি কি করব? তোর ভাবিকে কি ধেই ধেই করে মাথায় তুলে নাচবো? নীলাশা: আহুর, আজকাল কেমন কেমন কথা বলছিস, চল নিচে যা। হুর: বিরক্ত করিস না আমাকে, উপন্যাস পড়ছি। নীলাশা: পরে পড়িস, চল নিচে যা। নীলাশা হুরকে টানতে টানতে নিচে নিয়ে গেল। তুবা: পিচ্চি ননদিনী, কেমন আছো? হুর: অনেক ভালো, তুমি? তুবা: সেম টু ইউ। কলি: চল গার্ডেন থেকে ঘুরে আসা যাক। নীলাশা হুর কলি তুবা গার্ডেনে গিয়ে ঘুরছে। নীলাশা বিভিন্ন ফুলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তুবাকে। ওরা কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেছে। আর হুর হোয়াইট গোলাপ ফুল দেখছে। হুর একটা গোলাপ ছিঁড়ে কানে গুজলো। তুবা: আরে হুর, এত দূরে কেন? এই দিকে এসো। হুর সামনে নগ্ন পায়ে এগোতে থাকলো। বেখেয়ালি ভাবে হুর খেয়াল করলো না সামনে কাচের টুকরো ছড়িয়ে আছে। হুর এগোতে থাকলো। হঠাৎ কারো হাতের টানে হুর ঘুরে গেল, কিন্তু লোকটি তাল সামলাতে না পেরে হুরকে বুকে নিয়েই পড়ে গেল কাচের টুকরোর উপর।
নীল চোখ বন্ধ করে আছে, মুখে ফুটে উঠেছে বেদনার ছাপ। নীলের হাত হুরের কোমরে, নীলকে এতটা কাছে পেয়ে মাঝে সেই প্রতিক্রিয়াগুলো কাজ করা শুরু হলো। তুবা দৌড়ে এলো। তুবা, হুর ওঠো, নীলের পিঠে কাজ বিঁধে গেছে। তুবা হুরকে নীলের ওপর থেকে টেনে দাঁড় করালো। নীল উঠে দাঁড়ালো। নীল বাগান থেকে হেঁটে নিজের রুমে চলে যাচ্ছে। তুবা, নীল নীল দাঁড়াও, আমিও আসছি। নীলাশা হুড়কলি তুবা পিছনে পিছনে যাচ্ছে। নীল নিজের রুমে চলে গেল। নীলের পিঠে কাজ বিচ্ছে শুনে রুহানি, রুকজি, লামহা সবাই ব্যস্ত হয়ে পড়লো নীলের পিঠ থেকে কাজগুলো বের করতে। ডক্টর তার রুমে, শুধু মা, রুহানি, লামিম আর কাউকে অ্যালাউ করেনি। নীল তুবা সোফার উপর বসে আছে, মনে মনে সে ভীষণ ফুঁসছে। ওই দিনের প্রতিশোধ নিতে তুবা নিজেই সবার অজান্তে কাচের টুকরো গুলো ফেলেছিল, কিন্তু তুবা বুঝতে পারেনি এটা নীলের ওপর দিয়ে যাবে। পাশাপাশি নীলের এই আচরণ তুবাকেও ভাবাচ্ছে। তুবা, তবে কি নীলার্দ হুরের জন্যই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে? না, এমনটা হতে পারে না। আর যদি সত্যি এমন কিছু হয় তাহলে হুর, তুমি প্রস্তুত থাকো তুবার ভয়ঙ্কর রূপ দেখার জন্য। নীলকে আমি আর কারো হতে দিব না। রাত প্রায় 1টা। নীল হুরের রুমে ঢুকলো। হুর জেগেই আছে। হুর জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হুর নীলের দিকে এগিয়ে এসে বলল, হুর, এত রাতে আপনি এখানে? নীল রুমের দরজা বন্ধ করে নীল হুরে দু কাজ চেপে পিছতে পিছতে একদম হুরের পড়ার টেবিলের সাথে মিশিয়ে যায়। নীল, সমস্যা কি? হুর বুঝতে পারছে না নীল ঠিক কি বলছে। নীল, আইছে, তোর প্রবলেমটা কি? না তো ঠিক মতো খাচ্ছিস, না তো ঠিক মতো ঘুমাচ্ছিস, আর না তো ঠিক মতো পড়ালেখা করছিস। হুর কোনো উত্তর না দিয়ে নীলের কাছ থেকে ছোটার চেষ্টা করতে লাগলো। হুর, ছাড়ুন আমাকে। নীল আরো বেশি রেগে গেল। নীল, হুর, তুই ভালোভাবে জানিস আমার একদম পছন্দ নয়। নীল অবাধ্য হাতে বই খাতাগুলো হাত দিয়ে সরিয়ে হুরের কোমর চেপে টেবিলের উপর বসালো। এক হাত দিয়ে হুরের থুতনি চেপে উপরে তুলল। নীল, সবসময় ছেড়ে দিতে নয়, মাঝে মাঝে নিজের অধিকারকে কেড়ে নিয়েও নিতে হয়, না হলে আফসোস শব্দটাই নিঃসঙ্গে পরিণত হয়। নীল হুরকে ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। হঠাৎ কেউ তার হাত চেপে ধরলো এবং নীলকে টেনে কোথাও নিয়ে যেতে থাকলো। নীল, আব্বু, নাহিদ, তুমি হুরের রুমে এত রাতে দরজা বন্ধ করে কি করছিলে? নীল চমকালো না, বরং গাঢ় হাসলো। নীল, তুমি মনে হয় এই পৃথিবীর প্রথম বাবা যে তার ছেলেকে জিজ্ঞেস করছে সে তার বউয়ের সাথে এত রাতে বন্ধ করে কি করছিল।